কোনো বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে ছাত্রকে হত্যা করা হবে, এটি বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। সুতরাং এই বিষয়ে আমি মনে করি জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অবশ্যই এখানে ফ্যাসিস্টদের আনাগোনা আছে। কোনো বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে ছাত্রকে হত্যা করা হবে, এটি বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। যে এই রেজিম চেঞ্জের পেছনে আমেরিকা রয়েছে, আমার জানা মতে এই রেজিম চেঞ্জের পেছনে আমেরিকার কোনো ভূমিকা নাই। তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে, না হলে পরে এই রক্তের সাথে বেইমানি করা হবে বলে বাংলাদেশের মানুষ মনে করে। আজকে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি, এর চেয়ে বড় সৌভাগ্যের, এর চেয়ে বেশি আত্মতৃপ্তির আর কি হতে পারে। অনেকে মনে করতে পারেন, ধারণা করতে পারেন যে যুক্তরাষ্ট্র, অনেকে বলেন বিশেষ করে এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, রাইট উইং মিডিয়া সকলেই কিন্তু একটা নিউজ ফিড করার চেষ্টা করছে যে এই রেজিম চেঞ্জের পেছনে আমেরিকা রয়েছে। আমার জানা মতে এই রেজিম চেঞ্জের পেছনে আমেরিকার কোনো ভূমিকা নাই। এদেশের আবাল বৃদ্ধ বনিতা তাদের তাজা রক্তের বিনিময়ে এদেশের দ্বিতীয় স্বাধীনতা। আজকে আমি সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে বাংলাদেশে একসময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং আজকে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি, এর চেয়ে বড় সৌভাগ্যের, এর চেয়ে বেশি আত্মতৃপ্তির আর কি হতে পারে। এটি আমার মনে হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এবং এই অর্জনটুকু যারা করে দিয়েছেন, যাদের বুকের তাজা রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সভামঞ্চ থেকে। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন, তার সরকার পরিচালনার ভেতর দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে ছাত্রকে হত্যা করা হবে, এটি বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। সুতরাং এই বিষয়ে আমি মনে করি জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অবশ্যই এখানে ফ্যাসিস্টদের আনাগোনা আছে, তাদের প্রেতাত্মারা ভর করেছে, কিন্তু তাই বলে যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব, যেমন একটি শব্দের প্রতি আমার আপত্তি আছে, আমার হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, যেমন আমরা বলি বিশিষ্ট নাগরিক। বিশিষ্ট নাগরিক বলে আমি আমার একটা জায়গায় নিজেকে অবস্থান নিয়ে যাই এবং বাকি সবাইকে আমরা সাধারণ নাগরিক বলি, কিন্তু আমরাই আবার সমমর্যাদার কথা বলছি, সমতার কথা বলছি এবং সাম্যের কথা বলছি। নাগরিক মাত্রেই হবেন সকলেই সমান। এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধহয় মোটেই সমীচীন নয়। এই পরিবর্তনটাও আমাদের দরকার। যে কর্মকর্তা, যে পুলিশ অফিসার, যিনি যাকে প্রিভিলেজড ভাবছেন, বাংলাদেশে একটা ভিআইপির সংস্কৃতি গড়ে উঠেছে, কিন্তু মনে রাখতে হবে এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হচ্ছে। সুতরাং এখানে সকলেই সমান। আমরা অনেক সময় মনে হবে যে আমরা পাশ্চাত্যের উদাহরণ দেই। আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা পুলিশ স্টেশনে যান, ব্রিটেনে বলেন, আমেরিকায় বলেন, ওই পুলিশের লোক কিন্তু আপনাকে দেখেই বলবে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আমি আপনাকে স্যার কীভাবে সাহায্য করতে পারি। কিন্তু আপনি এখানে একটা পুলিশ স্টেশনে যান, দারোগাবাবু ওয়েট করবে কতক্ষণে আপনি তাকে স্যার অ্যাড্রেস করবেন। তো এই যে বিভাজন, এই যে একটা তারতম্য সমাজের মধ্যে গড়ে উঠেছে, এটিও দূর করতে হবে। যেমন একটি ব্যাংকের মধ্যে দাঁড়িয়েছি আমি, এক বাংলাদেশি ভদ্রলোক বিদেশে বলেন, এই ভাই আপনার একটু কলমটা দেন তো। তো কলমটা দিলেন, উনি সিগনেচার করে কলমটা দিয়ে অন্যদিকে তাকিয়ে চলে যাচ্ছেন। আমরা ওইদিকে আসেন ভাই, কলমটা দিলেন আপনি, তো এই কলমটা যদি একজন যদি হ্যারি দিত বা টম দিত আপনি কি বলতেন? না, তা তো বলতাম থ্যাংক ইউ। তাহলে আপনি এটা ধন্যবাদ বলার প্রয়োজন মনে করেন না, আপনি তো দেশি মানুষ। আমার যে কাজটি আমি মনে করেছি যে আমার করা দরকার, আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা দেখেছি যে যেই দেশগুলো নিগৃহীনের শিকার, যেখানে বৈষম্যের শিকার, গণতন্ত্রহীনতা আছে, রক্তপাত হচ্ছে, তারা তাদের যে অরিজিন, যারা জার্নালিস্ট আছে বা সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আছে, তারা এই জিনিসগুলোকে সামনে এনেছে এবং অনেক দেশেও কিন্তু এই ভূমিকাটা তারা রাখতে পেরেছে, জাতিসংঘ থেকে অথবা স্টেট ডিপার্টমেন্ট থেকে। তো এই প্রশ্নগুলো রেইজ করার ক্ষেত্রে যেটি হয়েছে, তখন এই ফোকাসটা হয়েছে বাংলাদেশে। কারণ বাংলাদেশে আপনারা দেখেছেন, আমি কিন্তু 2015 সালে থেকে যখন শুরু করি, আমি পেছনে বসে থাকতাম, তীর্থের কাকের মতো হাত উঁচিয়ে থাকতাম, যদি মুখপাত্র আমাকে করুণা করে একটি প্রশ্নের সুযোগ দেয়। পরেও তো দেখেছেন আমার নামধাম, এটাকে আমার সময় লেগেছে, আমার নামধাম ধরে তারা ডাকছে এবং তারা এক ধরনের প্রিপারেশন নিয়ে এই ব্রিফিংগুলোতে আসতো যে বাংলাদেশ প্রসঙ্গে এখানে থাকবে, বাংলাদেশে গণতন্ত্রহীনতা আছে, বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের ইস্যুস আছে, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীর সমস্যা আছে। এবং একজন স্পোক্স পারসন, সে তো আর নিজে কোনো পলিসি নির্ধারণ করে না,
যেমন আমি ম্যাথিউ মিলারকে বলছিলাম যে তোমার নাম তো বাংলাদেশ একটা হাউসহোল্ড নাম হয়ে গেছে। শুধু আমি নয়, আমি আজকে কয়েকটা নাম বলতে হয়। আপনাদের খুব ভালো একজন বন্ধু আছেন, বাংলাদেশের ভালো বন্ধু, তিনি হচ্ছেন অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম, যিনি আমার পত্রিকার সম্পাদক, আমি যে পত্রিকায় কাজ করি এক্সিকিউটিভ এডিটর হিসেবে। তিনি যখন এরশাদ সরকারের যখন পতন হয় তখন তিনি এই দেশের রাষ্ট্রদূত ছিলেন। তার মানে এটা ভাববার কারণ নাই যে আমেরিকা এরশাদ সরকারের পতন ঘটিয়েছে। তো তারপরে আমাদের সঙ্গে আছে জন ড্যানিলুইচ, খুব ভালো একজন কূটনীতিক। আমরা একটা ছোট্ট টিম করে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত দেশে ডেমোক্রেসি ভালনারেবিলিটি আছে, আমার মনে হয় বাংলাদেশের চেয়ে একটু কম হবে, বা শ্রীলঙ্কাতেও আমার নামটি যথেষ্ট পরিচিত, এবং ভারতেও। বিশেষ করে আপনারা দেখেছেন যে যখন কংগ্রেসের ফান্ড যখন বন্ধ করে দিল, তারা ইলেকশনের কথা যখন বলছে, কিন্তু প্রধান বিরোধী দলের অ্যাকাউন্টস তারা ফ্রিজ করে দিল। দিল্লির চিফ মিনিস্টার কেজরিওয়ালকে তারা অ্যারেস্ট করলো। ভারতীয় সাংবাদিক কিন্তু অনেকেই আছে, ও তারাও হাসিনার মতো মোদিকে ভয় পায়, কিন্তু কোনো একজন সাংবাদিক এটি প্রশ্ন করলো না যে এই বিষয়টা যুক্তরাষ্ট্র, তোমরা যাদেরকে পার্টনার বলছো, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি লিডারশিপ যাদেরকে দিয়েছো, দেশের প্রধান বিরোধী দল যারা লেভেল প্লেইং ফিল্ডের জন্য হাহাকার করছে, তোমাদের কি কোনো প্রতিক্রিয়া নেই? তো এই প্রশ্নের কারণে দীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন ম্যাথিউ মিলার। তার যথেষ্ট প্রস্তুতি ছিল, আমি প্রশ্ন না করলেও হয়তো তিনি স্টেটমেন্ট আকারে সেটি বলতেন। যার কারণে দেখেছেন যে আমাকে ভারতে কিভাবে আমাকে লাইফ থ্রেট পর্যন্ত আমাকে দিয়েছে। অর্ণব গোস্বামী প্রায় 1 ঘন্টার একটি অনুষ্ঠান বানিয়ে ফেলেছে তার রিপাবলিক টিভিতে। তো এতে করে আমি মনে করছি যেই সমস্ত জায়গায় গণতন্ত্রের সমস্যা আছে, সেই সমস্ত জায়গাকে অ্যাড্রেস করতে হবে, এবং কোনো বৃহৎ শক্তি বলে, কোনো বড় রাষ্ট্র বলে, তাদের একটি ওয়েল ইকুইপড গোয়েন্দা সংস্থা আছে বলে তাদের চোখ রাঙানোতে আমাদের কলম কিন্তু থেমে থাকবে না, আমাদের মাইক্রোফোন স্তব্ধ হবে না। সেটি আমাদের সেই স্পিরিট, সেই স্পৃহা আমাদের মধ্যে আছে বলেই আমরা এগুলি করতে পেরেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না, সেটি হচ্ছে এই রক্তের বদলা। রক্তের বদলাটা কিভাবে? তাদের জবাবদিহিতার মাধ্যমে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে, এবং যতগুলো এই ফ্যাসিস্টের দোসররা যারা এই খুন গুমের সঙ্গে জড়িত ছিল তাদেরকে উৎসাহ জুগিয়েছে, শেখ হাসিনাকে দানবীয় রূপ দিতে যারা সর্বতভাবে সহযোগিতা করেছে, হোক সে মেম্বার অফ পার্লামেন্ট, হোক সে কোনো কর্পোরেটের দুর্বৃত্ত, যে কোনো বড় গ্রুপ, তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। না হলে পরে এই রক্তের সাথে বেইমানি করা হবে বলে বাংলাদেশের মানুষ মনে করে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নীরব।